পদত্যাগ করেছেন আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শিগগিরই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে এবং আমি পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। আমি তো বলছি আসিফ নজরুলকে বলছি, কই এখন 3000 টাকা লিস্ট দিলেন কেন দিলেন? আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সরাসরিভাবে প্রকাশ্যে আসিফ নজরুল ইসলাম যখন বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনোভাবেই ঠিক হবে না। ব্যক্তিগতভাবে আমি মনে করি। দর্শক শ্রোতা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, আসিফ নজরুল স্যারে একটা কথা বলছিলেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন খুব সুন্দর বৈধ হবে না। দর্শক শ্রোতা, এই কথার কারণে আসিফ নজরুলকে সকল মানুষ লামছে যে পদত্যাগ চাই। উনি তো কোনো খারাপ কথা বলে নাই। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আমরা একটু ধৈর্য সহকারে দেখি যে আসিফ নজরুল স্যারে কিসের জন্য পদত্যাগ করতে যাচ্ছে। দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। তারপর থেকে ছাত্র জনতার ক্ষোভ তার প্রতি বাড়তে থাকে এবং তার এই কথা শোনার পর ছাত্র জনতা খেপে যায় এবং আসিফ নজরুল ইসলামকে পদত্যাগ করার জন্য বিভিন্ন রকম প্রেশার দিতে থাকে। ছোটখাটো বিষয়গুলো কোনোভাবে মেনে নিলেও ভারতে ইলিশ পাঠানোর বিষয়টির বিরোধিতা না করায় আসিফ নজরুল ইসলামকে কোণঠাসা হতে হয় ছাত্র জনতার কাছে। মোটামুটি সবকিছু মিলিয়ে আসিফ নজরুল ইসলামকে অসহ্যকর চোখে দেখছেন ছাত্র জনতা। আসিফ নজরুল ইসলামকে কেউ সহ্য করতে পারছেন না। এই জিনিসটি বোঝার পর আসিফ নিজ উদ্যোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং নিজের পদত্যাগপত্র জমা দিতে চাচ্ছেন চুপ্পুর কাছে। গণ অভ্যুত্থানের আগে আসিফ নজরুল ইসলাম সত্য এবং ন্যায়ের পথে সবসময় ছিলেন এবং থাকার চেষ্টা করেছিলেন। তিনি চাচ্ছেন না তার এই মান সম্মানটা খুব দ্রুত নষ্ট হয়ে যাক, যার কারণে জনগণের মন রক্ষার্থে চুপ্পুর কাছে পদত্যাগপত্র জমা দিতে চাচ্ছেন আসিফ নজরুল। আসিফ নজরুলের এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস সহ পিনাকি ভট্টাচার্য। এছাড়াও বিদেশে থাকা বিভিন্ন রকম অনলাইনে অ্যাক্টিভ হাসিনা বিরোধী লোকেরাও আসিফ নজরুল ইসলামকে সাধুবাদ জানিয়ে সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে না। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো। একজনের একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তার পিছনে 3টা মিনিস্ট্রি। এটা কি পুতুল খেলা? রাষ্ট্র পরিচালনা কি পুতুল খেলা? আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কি। যে আপনি এখন নামবেন মানে বুঝছেন কি? পদত্যাগ। জাস্ট এই আমার মাটি আমার মা। পাকিস্তান হবে না। আপনারা এত অস্থির কেন? এই অস্থিরতাই প্রমাণ করে যে বাংলাদেশ আওয়ামী লীগ কত বড় শক্তিশালী। পরিচালনা করবেন। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা। প্রোগ্রাম ডাক দেওয়ান, দেখেন 1000 মানুষ থাকে কিনা। এটা কি মানে চারটিখানিক ব্যাপার? মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে। আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল। গত 1.5 দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে। ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেঁথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। এবং 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24 আজকে কোটা সংস্কার আন্দোলন হতো। 2018 সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল। সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা, সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে। আর 2018 সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি। 18 সালের এই আন্দোলন হতো, 24-এর এই আন্দোলন হতো না। আজকের এই নেতৃবৃন্দের কথা যদি বলেন, আমাদের কৃতিত্বের কথা না, অনেকের পেছনে আমাদের অর্থ, শ্রম, মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে। রাজনীতিতে পথ চলায় স্বামী স্ত্রীর সংসার টেকে না। রাজনীতি তো একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান, মান অভিমান তৈরি হতেই পারে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে, তো তাদের রাজনীতির হাতে খড়িটা। আজকে মেইন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান মাসুদ, আহনাফ, আপনার আব্দুল কাদের, অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। আমরা বললাম আমরা মাস্টার মাইন্ড ছিলাম। বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আমরা তো কথা বলেছি, তারেক রহমান সহ বিএনপি অন্য নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে, কোথায় কিভাবে সাপোর্ট লাগবে, রেজিস্ট্যান্স করা লাগবে, আমরা কথা বলে প্ল্যান করে ছাত্রদের সামনে ছিল। উত্তরাতে মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল? উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে? মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল? তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে, এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে, তারপর আমি যাচ্ছি না। আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাদের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই। এই যে আল্লাহ একটা অসম্ভব রহমত
এই যে জালিমের পতনের জন্য, কারণ আমরা তো বলছে যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, অহংকার আল্লাহর গায়ের চাঁদ, এটা মানুষের মানায় না। এই শেখ হাসিনা তো অনেক দাম্ভিক হয়ে গিয়েছিলেন না, যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না, আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি, আমি 18 কোটি মানুষকে খাওয়াই, এই যে সমস্ত কথা তো বলেছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ হটিয়ে দিয়েছেন। আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিল আকারে আমরা ছিলাম। এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড, কে ছিল, কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। এবং এই আন্দোলনে যারা করেছে তারা একেবারে পীরলি আউলিয়া হয়ে গেছে। আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র, ভোটাধিকার, দেশ উদ্ধারের আন্দোলন ছিল? কোটা সংস্কার, সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল। আমরাও যেটা করেছিলাম। জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না, আবু সাইদের এই বিরচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরো অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে, মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন, সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আরেকটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি, অমুকে করেছে, সমন্বয়কটা করেছে। ফালতু কথা এগুলো। দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে, যার অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ শ্রমে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, যারা রাজপথে ছিল। তো আমরা যেটা বলছি যে দেখেন, এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই, নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে? আমরা কিন্তু সেটাও বলছি না। যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা, অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদাটা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলে দেশের অবস্থা ভালো হবে না, এবং ওই গভর্নমেন্টকে আরো আনস্টেবল করবে নানান ভাবে।